আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কেসি এবং কেপি নির্ণয়। এটি প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে 5টি বিক্রিয়া লিখেছি, 1, 2, 3, 4, 5। প্রথম বিক্রিয়াটি হলো ফসফরাস পেন্টাক্লোরাইড সমান ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। দ্বিতীয় বিক্রিয়াটি হলো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড সমান নাইট্রোজেন ডাইঅক্সাইড। হাইড্রোজেন আয়োডাইড সমান হাইড্রোজেন প্লাস আয়োডিন। হাইড্রোজেন প্লাস আয়োডিন সমান হাইড্রোজেন আয়োডাইড। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আমাদের এই 5টি বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ 5টি বিক্রিয়া। প্রধানত আমরা দেখি যে পরীক্ষাতে এই 5টি বিক্রিয়া আসে। তবে আমাদের মনে রাখতে হবে যে যদি এই 5টি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কোনো বিক্রিয়াগুলোর কেসি এবং কেপি নির্ণয় করতে শিখি, তাহলে অন্য যে কোনো বিক্রিয়ার কেসি এবং কেপি নির্ণয় করতে পারবো এই বিক্রিয়াগুলোর মতোই। কাজে আমরা এই 5টি বিক্রিয়া প্র্যাকটিস করব। তার মধ্যে আমরা প্রথম যে বিক্রিয়াটি আছে, যদি আমরা সেই একটি বিক্রিয়া খুব সুন্দরভাবে শিখে নিতে পারি, তাহলে বাকি 4টে বিক্রিয়া আমরা ভালো করে আয়ত্তে আনতে পারব। তো কেসি এবং কেপি নির্ণয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমাদের প্রয়োজন হবে, আমি সেগুলো এটাকে বলে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করো। প্রথমেই কেসি এবং কেপি কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। কেসি হলো মোলার সম্বন্ধ, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ মোলার কনসেন্ট্রেশন। এখানে সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, কেসি কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কেসি মানে কি দাঁড়ালো? মোলার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ মোলার কনসেন্ট্রেশন, অর্থাৎ মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্যাঙ্ক। আর কেপি হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার। এখানে কে হচ্ছে কনস্ট্যান্ট আর পি হচ্ছে পার্শিয়াল প্রেশার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেসি এবং কেপি উভয় কিন্তু সাম্যাঙ্ক, একটা মোলার ঘনমাত্রায় প্রকাশিত এবং আরেকটি হলো আংশিক চাপে প্রকাশিত। তো এই দুটি শব্দ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে, যেটা আমরা আগে শিখেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আরও যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আংশিক চাপ কাকে বলে। আংশিক চাপ আমাদের মনে রাখতে হবে যে একটি গ্যাস মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের সবটুকু আয়তন একাকি দখল করে, তখন ওই উপাদান গ্যাস যে চাপ প্রয়োগ করে সেটি হচ্ছে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ। তোমরা এটা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পড়েছো, যেটা আমরা আগে বেশ আগে পড়িয়েছি, তোমাদের বিষয় মনে আছে, আমি জাস্ট মজা একটু স্মরণ করে দিয়েছি। এরপরে আমাদের আরও প্রয়োজন হবে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। এটি হলো যে কোনো গ্যাস মিশ্রণের মধ্যে আমরা জানি যে একাধিক গ্যাস থাকে এবং সেই উপাদান গ্যাসগুলোর ভিন্ন ভিন্ন মোল সংখ্যা থাকে। তো কোনো একটি উপাদান গ্যাসের মোল ভগ্নাংশ হলো সেই উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। x1 = n1 বাই n1 প্লাস n2, অথবা x2 = n2 বাই n1 প্লাস n2। এভাবে আমরা মোল ভগ্নাংশ বের করে নিতে পারি। আমাদের আরেকটি প্রয়োজন হচ্ছে মোলার ঘনমাত্রা বা মোলার কনসেন্ট্রেশন। এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, সি = n বাই ভি, অর্থাৎ মোলার ঘনমাত্রা সমান মোল সংখ্যা বাই আয়তন। তাহলে আমাদের এখানে কিন্তু মোট 5টি বিষয় ভালো করে জেনে নিতে হচ্ছে, তাহলে আমরা একটি প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেসিকে বা কেপি নির্ণয় করতে পারব। আমি একটু রিপিট করি, আমাদের যেগুলো প্রয়োজন হবে তোমরা ভালো করে বইটা পড়ে নিও। কেসি এর সংজ্ঞা, কেপি এর সংজ্ঞা যেগুলো আমরা আগে পড়িয়েছি, মোলার ঘনমাত্রা, আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ, এই 5টি শব্দ কিন্তু আমাদের প্রয়োজন হবে যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। তো আমরা এবার মূল প্রশ্নে আসি। একটা বিক্রিয়া দেওয়া থাকে, বলা হবে যে এই বিক্রিয়াটি কেসি এবং কেপি এর রাশিমালা নির্ণয় করো। আমরা 1 নম্বর বিক্রিয়াটিকে উদাহরণ হিসেবে নিয়ে বিস্তারিত আলোচনা করি।
তোমরা সবাই লিখে নাও এবং খুব ভালো করে খেয়াল করো। আমরা একটি বদ্ধ পাত্রের মধ্যে একটি গ্যাস নিলাম, সেটি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। সেই বদ্ধ পাত্রের আয়তন কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটি আমরা ধরে নিচ্ছি ভি লিটার। কতটুকু গ্যাস আমরা নিব? আমরা 1 মোল নিতে পারি, ইচ্ছা করলে আমরা একটা অজানা রাশি নিতে পারি, যেমন a মোল নিতে পারি। তো আমরা এখানে একটি বিষয় আছে, সেটি হলো যে যদি কখনো অঙ্ক আসে এবং তুমি লক্ষ্য করো যে সেই অঙ্কের মধ্যে PCl5 এর মোল সংখ্যা দেওয়া নেই, তখন আমরা অবশ্যই 1 হিসেবে 1 ধরে নিয়ে হিসাব করবো, তা না হলে আমরা কিন্তু অঙ্ক মেলাতে পারবো না। আর যদি দেওয়া থাকে যে 2 মোল 3 মোল 5 মোল, তাহলে আমরা সেক্ষেত্রে a ধরে নেব। সেটা আমি একটু পরে আসছি। তাহলে আমরা একটা বদ্ধ পাত্রের মধ্যে, যার আগে হচ্ছে ভি লিটার, সেই পাত্রের মধ্যে 1 মোল PCl5 দিলাম। PCl5 ভেঙে যাবে, তৈরি করবে PCl3 এবং Cl2। ইনিশিয়াল স্টেট বা একেবারে প্রাথমিক অবস্থায় ওই পাত্রের মধ্যে শুধুমাত্র PCl5 1 মোল আছে, PCl3 নেই, এই জন্য 0 মোল, ক্লোরিন নেই, সেজন্য এটিও 0 মোল। এখন বিক্রিয়া শুরু হলো, PCl5 ভাঙা শুরু হলো, তৈরি হচ্ছে PCl3 এবং Cl2। বিক্রিয়াটি সামনের দিকে এগোচ্ছে। এক পর্যায়ে আমরা দেখব যে, এক পর্যায়ে বলতে আমরা বুঝি যে উৎপাদের ঘনমাত্রা একটা নির্দিষ্ট মানে আসার পর বিক্রিয়াটি আবার বিপরীত দিকে ঘটবে, অর্থাৎ PCl3 প্লাস Cl2 সমান PCl5, ব্যাকওয়ার্ড রিয়াকশন বা পশ্চাৎ বিক্রিয়া সংঘটিত হতে থাকবে। তো যখন বিক্রিয়াটি সামনের দিকে যাবে তখন একটা রেট থাকবে, যাকে আমরা বলি RF, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আবার যখন বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয় তখন একটা রেট থাকে, তাকে আমরা বলি RB, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমরা এগুলো আগে পড়েছি। তো সেখানে বলা হচ্ছে যে এই বিক্রিয়াটি সামনের দিকে এগুচ্ছে, পশ্চাৎ দিকে আবার ফিরে আসছে, বিক্রিয়াটি সামনের দিকে যাচ্ছে, পিছন দিকে আসছে, এভাবে যেতে যেতে এই বিক্রিয়াটি এমন একটা অবস্থায় উপনীত হবে যখন দেখা যাবে যে RF equal to RB, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু দি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। দ্যাট স্টেট ইজ ইকুইলিব্রিয়াম স্টেট। তার মানে যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসবে তখন বুঝতে হবে যে সেক্ষেত্রে RF এবং RB সমান, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার সমান। আমরা এইভাবে বিষয়টি বিবেচনা করব। একটি বদ্ধ পাত্রের মধ্যে PCl5 নেওয়া হলো, সেটি ভেঙে গিয়ে তৈরি হলো PCl3 এবং Cl2। সেই উৎপাদ আবার ভেঙে তৈরি করলো PCl5। এবার বিক্রিয়াটি সামনে যাচ্ছে, পিছনে আসছে, সামনে থেকে নির্বাচন করতে করতে এক পর্যায়ে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসলো। শুধুমাত্র এই বিক্রিয়াটির জন্য নয়, সকল বিক্রিয়ার জন্য এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার খেয়াল করো, প্রাথমিক মোল সংখ্যা PCl5 1, এটা 0 0। আমি আগেই বলেছি যেহেতু একদম ইনিশিয়াল স্টেটে বিক্রিয়া শুরু হয়নি, তখন উৎপাদ যেহেতু 0, কাজে PCl3 এর পরিমাণ 0, ক্লোরিনের পরিমাণ 0। পরিমাণ যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসবে তখন নিশ্চয়ই PCl5 কিছুটা ভেঙে যাবে বা বিয়োজিত হবে। আমরা ধরলাম যে আলফা মোল বিয়োজিত হলো, তখন এটা কিছু তৈরি হবে, আলফা মোল তৈরি হবে, এটা আলফা মোল তৈরি হবে। এখানে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি হলো যে এখানে আলফা মোল ভেঙে যাচ্ছে, আবার পাওয়া যাচ্ছে আলফা প্লাস আলফা আলফা। তার মানে মনে হচ্ছে যে যতটুকু ভেঙে গেছে তার দ্বিগুণ পরিমাণ তৈরি হয়েছে। এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। আসলে ব্যাপারটি তা নয়। ব্যাপারটি হলো যে এই আলফা কিন্তু PCl5 এর মোল সংখ্যা, আর এই আলফা কিন্তু PCl3 এর মোল সংখ্যা, এই আলফা ক্লোরিনের মোল সংখ্যা। আমাদের মনে রাখতে হবে যে PCl5 এর 1 মোল মানে এর 1 মোল প্লাস এর 1 মোল, অর্থাৎ যদি আমরা 1 মোল PCl5 সম্পূর্ণ ভেঙে ফেলি তাহলে PCl3 পাবো 1 মোল এবং এটা পাবো 1 মোল। তাহলে ব্যাপারটা কি হলো? 1 মোল ভেঙে 2 মোলই হলো, তাই না? 1 মোল PCl5 ভাঙছে, 1 মোল PCl3 তৈরি হচ্ছে এবং 1 মোল ক্লোরিন তৈরি হচ্ছে। তার মানে 1 মোল ভেঙে 2 মোল তৈরি হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই 2 মোলের যোগফল কিন্তু এর 1 মোলের সমান, কারণ এর 1 মোলে আছে একটি ফসফরাস 5টা ক্লোরিন, এর 1 মোলে আছে একটি ফসফরাস 3টা ক্লোরিন, দুটা কিন্তু সেই দুটো আবার এখানে আছে। সব মিলে আমরা দেখব যে উৎপাদগুলোর যে মোল সংখ্যা তার যোগফল বিক্রিয়কের মোল সংখ্যার সমান হবে। এটা আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। এরপরে আমরা আসি যে সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে PCl5 এটা, PCl3 এটা এবং ক্লোরিনের যেটা। আমরা সাম্যাবস্থায় প্রতিটি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা জেনে নিলাম। এখন আমরা কেসি বের করব। সংজ্ঞা মতে আমরা লিখতে পারি যে কোনো বিক্রিয়ার কেসি সমান সমান
সেই বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। তো এখানে বিক্রিয়ক তো একটা আছে, জন্য একটা আসছে, উৎপাদে দুইটা আসছে। তো এবার আমরা এই যে বিভিন্ন পদার্থের যে মোলার ঘনমাত্রা তার মানগুলো বের করে নিব। আমরা একটু খেয়াল করি যে PCl3 এর মোলার ঘনমাত্রা সমান সমান তার মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। সেই আয়তনটা অবশ্যই লিটারে করি, আমরা ধরে নিচ্ছি আয়তনটা হচ্ছে V লিটার। তাহলে PCl3 এর ঘনমাত্রা সমান সমান তার মোল সংখ্যা আয়তন, তার মোল সংখ্যা বলতে লিটার, আর আয়তনটা আমরা V ধরে নিচ্ছি, এত কিন্তু মোল পার লিটার। ক্লোরিনের মোলার ঘনমাত্রা সমান তার মোল সংখ্যা বাই আয়তন, একইভাবে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা সমান তার মোল সংখ্যা বাই আয়তন। আমরা প্রতিটি পদার্থের মোলার ঘনমাত্রা বের করব। আমরা এখন এই মানগুলো বসিয়ে দেব, তাহলে আমরা KCl মানটা পেয়ে যাব। আমরা KC সমান পেলাম এটা, এটাই হচ্ছে এই বিক্রিয়াটি KC এর রাশিমালা। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো বিক্রিয়া হচ্ছে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে সরাসরি আমরা KC এর রাশিমালা লিখব। লেখার পরে প্রতিটি উপাদান বা উপাদান পদার্থে আমরা মোলার ঘনমাত্রা বের করবো, সে মানগুলো বসিয়ে দিলে আমরা KC এর মান পেয়ে যাব। আমরা KC পেয়ে গেলাম। এবার আমরা আসবো KP এর মান নির্ণয়ের ক্ষেত্রে। আমাদের একটু মনে রাখতে হবে যে KP এর মান নির্ণয় করতে গেলে আমি যেটা আগেও বলেছি যে কতগুলো শব্দ আমাদের প্রয়োজন হবে, তার একটি হচ্ছে আংশিক চাপ, আর একটা হচ্ছে মোল ভগ্নাংশ। এখানে তো মোলার ঘনমাত্রা আমরা বললামই। তো সেখানে আমরা একটু খেয়াল করবো যে কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদানের আংশিক চাপ সমান সমান ওই উপাদানের মোল ভগ্নাংশ একটি মোল চাপ। তো আমরা দেখি কিভাবে KP এর মানটা বের করবো। আমরা টোটাল মোল সংখ্যা পেয়ে গেলাম। PCl5 ছিল এত মোল, সবগুলোই কিন্তু সাম্য অবস্থায়। তারপর C ছিল আল্ফা মোল, Cl2 ছিল আল্ফা মোল, সব যোগ করে সাম্য অবস্থায় আমরা মোট মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা KP এর রাশিমালাটা লিখি। সংজ্ঞা মতে আমরা KP এর রাশিমালা লিখলাম। KP সমান আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই, এখানে একটি মাত্র বিক্রিয়ক রয়েছে, যেন বিক্রিয়কের হচ্ছে আংশিক চাপ। আমরা এখন এই মানগুলো বের করবো, বের করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলেই আমরা এই বিক্রিয়ার জন্য KP এর রাশিমালা পেয়ে যাব। আমরা একটু লক্ষ্য করি, আমি কিন্তু একটু সংক্ষেপে লিখেছি। সেটি হলো যে PCl3 এর আংশিক চাপ সমান সমান তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমরা মোট চাপ এখানে কি ধরছি, এইটা হচ্ছে PCl3 এর মোল ভগ্নাংশ, কারণ এটা তার মোল সংখ্যা আর এটা হচ্ছে মোট মোল সংখ্যা, আমরা তাকে বের করে নিয়েছি। কাজেই PCl3 এর আংশিক চাপ সমান সমান তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। একইভাবে ক্লোরিনের আংশিক চাপ সমান সমান ক্লোরিনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ।
পিসিএল 5 এর মোট ভগ্ন আংশিক চাপ সমান তার মোট ভগ্নাংশটি মোট চাপ। এভাবে আমরা প্রতিটি গ্যাসীয় পদার্থের আংশিক চাপে এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব এখানে। আমরা লক্ষ্য করি যে পরবর্তী যে বিষয়গুলো আছে খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে ক্যালকুলেশন। আর এই মানগুলো লিখে নেওয়া এটা কিন্তু মূল কাজ। এরপরে সাধারণভাবে ক্যালকুলেশন করে আমরা কিন্তু কেপি এর রাশিমালা পেয়ে যাবো। আমি দেখাচ্ছি তোমাদের, তারপর আলফা স্কোয়ার পি স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার, এটা উল্টে দিলাম 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা ইনটু পি। এটা ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে 1 প্লাস আলফা একটা কেটে যাবে আর নিচে একটা থাকবে পি স্কয়ার আর পি আছে একটা কি কেটে যাবে, তাহলে আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা সমান সমান আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার a প্লাস b ইনটু a মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটি হচ্ছে এই বিটার জন্য কেপি এর রাশিমালা। তাহলে আমরা এই বিটার জন্য কেপি এর রাশিমালা যখন অঙ্ক থাকে পরীক্ষায় তখন দেখা যায় কি যে কি কি প্রয়োজন হবে একটু খেয়াল করো। কেপি এর মান বের করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে, আলফার মানটা প্রয়োজন হবে। আলফাটা হচ্ছে কতটুকু বিক্রিয় বিয়োজিত হলো, বিয়োজনের পরিমাণ বলি আমরা। পি হচ্ছে মোট চাপ, গ্যাস মিশ্রণের মোট চাপ, তাহলে আলফা লাগবে এবং পি লাগবে। কখনো কখনো দেখা যায় যে পি দেওয়া থাকে, কেপি দেওয়া থেকে আলফা বের করতে বলা হয়। তার মানে এখানে তিনটি মানে রাশি রয়েছে, একটা হচ্ছে কেপি, এরপরে আলফা এবং পি। এই তিনটা যে কোনো দুটি দেওয়া থাকলে আমরা অন্যটি বের করতে পারবো। এইভাবে আমরা কেসি এবং কেপির মান বের করতে পারি। এখন আমরা বাকি যে বিক্রিয়াগুলো আমি আগে বোর্ডে লিখেছিলাম, তবে একটু খেয়াল করো, সেই বিক্রিয়ার প্রতিটির জন্য কিন্তু কেসি কেপি একদম একই নিয়মে আমাদের করতে হবে। তো আমরা এরপরে আরেকটা বিক্রিয়া দেখাই, তারপরে কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। যতটুকু লিখে দিলে তোমরা বাকি কাজগুলো করতে পারবে, আমি সেগুলো তোমাদেরকে লিখে দেখে দিচ্ছি। এবার আমরা দ্বিতীয় বিক্রিয়াতে আসি। দ্বিতীয় বিক্রিয়াটি হলো আগের কোর্সে যেটা বললাম ব্যাপারটা সেই একই রকম। N2O4 আমরা একটা বদ্ধ পাত্রের মধ্যে দিলাম, এটি ভাঙা শুরু হলো, তৈরি হলো NO2। বিক্রিয়াটি ডান দিকে যাচ্ছে, বাম দিকে আসছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে আসছে, এভাবে বিক্রিয়াটি কোনো একটা পর্যায়ে সাম্য অবস্থায় উপনীত হবে। সেই সাম্য অবস্থায় আমরা দেখব যে N2O4 থাকবে 1, প্রথমে ছিল 1 মোল, এরপরে 1 আলফা। নিশ্চয়ই প্রথমে যে পরিমাণ ছিল সেই পরিমাণ থাকবে না যখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছাবে, কারণ N2O4 কিছু পরিমাণ ভেঙে যাবে বা বিয়োজিত হবে। তো প্রাথমিক অবস্থায় এটা 1 ছিল, এটা 0 মানে কি এখন উৎপাদ শুরুই হয়নি। এরপরে সাম্য অবস্থায় আসতে হবে কিন্তু কিছু পরিমাণ N2O4 বিয়োজিত হচ্ছে, সেটা হচ্ছে আলফা। প্রথমে ছিল 1, আলফা বিয়োজিত হয়েছে, কাজে আছে এখন 1 প্লাস আলফা, আর 2 আলফা তৈরি হয়ে গেছে N4। এরপরে বাকি যে হিসাবগুলো একটু খেয়াল করো। কেসি সংজ্ঞা মতে আমরা আগের মতো করেই বলবো, কেসি সমান সমান উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এখানে উৎপাদ হচ্ছে একটা NO2, তার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা, এই 2টা স্কয়ার হয়ে গেল, আর কনসেন্ট্রেশন অফ N2O4 এখানে যদি একটা আছে। আমরা
আমরা ধরে নিচ্ছি আগের মতো করে যে ভি আয়তনের পাত্রে, ভি লিটার আয়তনের পাত্রে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। NO2 এর মোলার ঘনমাত্রা সমান সমান তার মোল সংখ্যা at equilibrium divided by আয়তন, মোলার কনসেন্ট্রেশন অফ N2O4 তার মোল সংখ্যা বাই আয়তন আমরা বের করলাম। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা পেয়ে যাব Kc এর মান এই বিক্রিয়াটির জন্য। আমি এটা উল্টে দিচ্ছি, উপরে ভি একটা দিয়ে একটা কেটে যাবে, 4 আলফা স্কয়ার বাই ভি ইনটু 1 মাইনাস আলফা। এটি হলো এই বিক্রিয়াটির জন্য Kc এর রাশিমালা। একইভাবে আমরা Kb এর মানটা আপনি দেখিয়ে দিতে হচ্ছে। Kb নির্ণয়ের ক্ষেত্রে আগে করতে হবে সাম্যাবস্থায় মোট মোট সংখ্যা, এটা 1 মাইনাস আলফা মোট, এটা 2 আলফা মোট, যোগ করলে 1 প্লাস আলফা হয়। এবার আমরা Kb বের করব। খেয়াল করো, আমরা সংজ্ঞা থেকে পাচ্ছি যে Kb সমান সমান পার্শিয়াল প্রেসার অফ N2 স্কয়ার। স্কয়ার কি জন্য হলো? যেহেতু এখানে 2 আছে, এজন্য স্কয়ার হলো পার্শিয়াল প্রেসার অফ N2O4। আমরা এখন এই মানগুলো বের করব। পার্শিয়াল প্রেসার অফ NO2, অর্থাৎ NO2 এর আংশিক চাপ সমান সমান তার মোল ভগ্নাংশ ইনটু মোল চাপ। তার মোল ভগ্নাংশ মানে আবার তার মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। আমি আগের কোশ্চেনটা বলছিলাম যে আমরা রাশিমালাটা লিখবো, তারপরে সেই প্রতিটি পদার্থের আংশিক চাপ বের করবো, একই সিস্টেমে খেয়াল তার জন্য একটি মান পেয়ে যাবো। তো আমরা যেহেতু এখানে পার্শিয়াল প্রেসার অফ N2 বের করলাম, তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, পার্শিয়াল প্রেসার অফ N2O4 বের করলাম, তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তার মোল ভগ্নাংশ কি হবে? তার মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। আগে কিন্তু মোট মোল সংখ্যাটা বের করে নিয়েছি। এইভাবে আমরা প্রতিটি গ্যাসীয় পদার্থের, সেটা বিক্রিয়ক হোক কিংবা উৎপাদ হোক, আমরা সবাই কিন্তু আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার বের করে নিয়েছি। এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব Kp এর রাশিমালা। আমি ক্যালকুলেশনটা দেখাই। 4 আলফা স্কয়ার p স্কয়ার বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার। আর উল্টে দিয়ে আমরা, যেহেতু আমরা ভাগ করছি, 1 প্লাস আলফা উপরে যাবে, 1 মাইনাস আলফা ইনটু p। এখন যদি আমরা উপরে 1 প্লাস আলফা, নিচে 1 প্লাস আলফা একটা বাদ দিয়ে দিলাম, আর এখানে p স্কয়ার, এখানে p আছে, আমরা একটা p কেটে দিলাম। তার উপরে থাকবে 4 আলফা স্কয়ার p ডিভাইডেড বাই একটা p কেটে গেল 1 প্লাস আলফা ইনটু 1 আপনারা 1 মাইনাস আলফা স্কয়ার। এটি হচ্ছে এই বিক্রিয়াটির জন্য Kp রাশিমালা। এভাবে তোমরা একটু খেয়াল করবে, বইয়ে কিন্তু এই 5টা দিকটা দেওয়া আছে, কোনো কোনো বই আরো একটু বেশি আছে, তোমরা সেটা প্র্যাকটিস করবে। তাহলে যদি পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্ন আসে যে বলা হলো যে এই বিক্রিয়াটির Kc বা Kp নির্ণয় করো, তাহলে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে Kc এবং Kp মান বের করতে পারবো।
তো আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।